আমরা যারা বামপন্থীরা আমরা মার্ক্সবাদ লেনিনবাদে বিশ্বাস করেছি, একটা নির্দিষ্ট নীতি নির্দেশ ফলো করে চলি, শৃঙ্খলা বা আমাদের ভেতরে সেই জিনিসটা কাজ করে যে কেন আমরা এই রাজনীতিতে থাকব। তাহলে এত মানুষের মধ্যে যারা চলে গেলেন, তাদের মধ্যে রাজ্জাক মোল্লার মধ্যে বা শওকত মোল্লার মধ্যে কি নীতি ছিল? তারা কি সত্যি সত্যি তারা মার্ক্সবাদী ছিলেন? বামফ্রন্টের মতবাদ বা সিপিআইএম এর মতবাদ নিয়ে তারা চলতেন? চললে তাহলে সরকার উল্টে গেলে তারাও উল্টাতেন না। সুতরাং আমাদের কাছাকাছি শওকত মোল্লা পড়ে, এটা একটা রেফারেন্স দিলাম। এইরকম শওকত মোল্লাদের অনেকে লোভী, তারা চলে গেছেন। আরো তো আমরা তখনকার যারা বিধানসভার সদস্য ছিলাম, মন্ত্রিসভার সদস্য ছিলাম, আমরা তো সবাই হুড়মুড়িয়ে যাইনি। আমাদের পিছনে ওরা লেগেছিল যে আসুন আপনাদের মতো লোক দরকার। যারা ভেবেছে তারা চলে গেছেন, পরেশদী জ্ঞাতি চলে গেছেন মন্ত্রী থেকে, রাজ্জাক মোল্লা চলে গেছেন মন্ত্রী থেকে, আমরা অনেকেই যাইনি। তার ব্যতিক্রম চালের মধ্যে কাঁকর তো থাকবেই। মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিলে শূন্যতা কাটবে, সরকার উল্টাবে, এইটুকু বললাম। মানুষ যদি ভোট দিতে পারে আর বামপন্থীদের বিরুদ্ধে এমন কোনো নজির সামনে জনগণের সামনে তুলতে পারবে না, একজনের নাম করে বলতে পারবে না যে এরাই চোর, এরা জেল খাটা আসামি, এরাই অর্থ তছনছ করেছে, এরাই অপরাধী, এই বলতে পারবে না। আর তার উল্টোটা আমরা বলতে পারবো। এই জন্যে গর্ব করে আমরা বলতে পারি সঠিকভাবে নির্বাচনটা হোক, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক, কোথাকার জল কোথায় গিয়ে নামে বুঝতে পারবে। 34 বছর সাফল্যতার সঙ্গে আপনারা সরকার চালিয়েছেন পশ্চিমবঙ্গে। 2011 সালে আপনাদের সরকার পড়ে যাওয়ার পরে 2021-এর মধ্যে আপনারা শূন্য হয়ে গেলেন, এটা কেন? জনগণ ভোট দেয়নি, তাই। জনগণের ভোটে তো আমরা সরকার চালিয়েছিলাম। জনগণ যখন মনে করেছে যে 34 বছর অনেক দিন হয়ে গেছে, নতুন জেনারেশন তৈরি হয়েছে, তাদের মনোভাব চেঞ্জ হয়েছে, সুতরাং তাদের বাপ ঠাকুর দাদা সেই জোরদার জমিদারের বিরুদ্ধে কিভাবে শোষক শাসক করত, শাসনের বিরুদ্ধে লড়াই করত, কি করে পরের জমিতে ধান চাষ করে নিজের ভাগ পেত না, সে আন্দোলনটা তো তারা দেখেনি। এই জন্য তারা মনে করেছে নতুন একটা সরকার আনলে, পরিবর্তন করে দিলে বোধহয় তাদের অনেক কিছু পরিবর্তন হবে। এই কারণেই তারা এই সদল বলে পরিবর্তন করে দিয়েছে। বুদ্ধ ভট্টাচার্য এবং জ্যোতি বসু যে পথ দেখিয়েছিল, পশ্চিমবাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, বর্তমান যে সরকার আছে সেই অগ্রগতি কি বজায় রাখতে পেরেছে? বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বসু ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন ঠিক, কিন্তু মূল পরিচালক শক্তি ছিল বামফ্রন্ট। বামফ্রন্টের নেতৃত্ব একসাথে বসে তারা সিদ্ধান্ত নিতেন যে রাজ্যটাকে কেমনভাবে চলবে, মানুষের সেবায় কেমনভাবে মন্ত্রিসভা কাজ করবে, তারা সেইভাবে কাজ করেছেন। আর সেটা এখন তুলনা করে লাভ নাই। এখন মানুষ দেখতে পাচ্ছে চোরেদের রাজত্ব ছাড়া আর অন্য কিছু বলে না। সুতরাং যেখানেই যাবে সেখানেই চুরি। আর এর বিস্তারিত কি বলবো, চোখে তোমরা দেখতে পাচ্ছ আজকালকার এমএলএরা কীভাবে চলেন, আজকালকার পঞ্চায়েতরা প্রধানরা কীভাবে চলেন, আজকালকার একজন পার্টির ব্লক সেক্রেটারি কিনা জানি না, ব্লক সভাপতি কিনা জানি না, তাদের পিছনে কটা সিকিউরিটি গার্ড লাগে। সুতরাং এটাই তো পরিবর্তন হয়েছে। আর এর সঙ্গে তুলনা কি করবে? আমারও এতদিনের মন্ত্রী ছিলাম বা এমএলএ ছিলাম, আমার কোনোদিন সিকিউরিটি লাগেনি। মন্ত্রী হওয়ার পরে সিকিউরিটি পাঠিয়েছিল, একজন ছিল, মন্ত্রিত্ব চলে গেছে, সিকিউরিটি তারা নিয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, কোনো ব্যাপার ছিল না। আর এখন কি হচ্ছে, সামান্য একজন রাজনৈতিক কর্মী, তাদের পিছনে জোড়া সিকিউরিটি দিচ্ছে, তার কোনো অন্য পরিচয় নেই, জনপ্রতিনিধি নেই, এই চলছে। যারা জেল খাটে তারা তো অপরাধী তো বটে। একটা সরকারের একটা নীতি থাকবে না যে আমার দলের লোক বাদ দাও, আমার দলের যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি যারা জেলে গেল তারা পার্টিতে থাকবে? বামপন্থী নীতিতে এটা কোনোদিন ছিল না। আমাদের একজন সিপিআই এমএলএর বিরুদ্ধে শুধু একটা অভিযোগ উঠেছিল, পরে সে অভিযোগ প্রমাণিত হয়েছিল মিথ্যা। স্পিকার শুধু বিধানসভায় বলেছিলেন, ইলিয়াস তোমার বিরুদ্ধে এই বিষয়টা খবরের কাগজে বেরিয়েছে, তুমি কি করতে চাও?
বলে স্যার আমি এই যে পদত্যাগ করতে এসেছি, লিখে এনেছি, বলতে হয়নি তাদের। এটাই ছিল বামফ্রন্টের নীতি। আর এখন জেল খাটা আসামিরা লাইন দিয়ে আবার তাদেরকে পুনর্নির্বাচিত করার জন্য এই সরকার, এই রাজনৈতিক দল তাদের নমিনেশন ফাইল করতে বলছে। সব তাদের নাম তোমাদের বলার দরকার নেই, সবই তোমরা জানো। 26-এ বিধানসভায় তুমি কি করে বলছো তারাই মন্ত্রিসভা বা তারাই সরকার গঠন করতে পারবে? ভোটটা নিরপেক্ষভাবে হোক না, খোলামেলা ভোগটা ভোগ না। শওকত মোল্লার এলাকায় কেউ ভোট দিতে পেরেছে গত কয়েকটা নির্বাচনে? ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে কেউ? তো একদম খোলামেলা প্রত্যেকের ভোটাধিকারটা খোলা মনে দিক। বুথের মধ্যে সিকিউরিটি পুলিশ উপস্থিত থেকে দাঁড়িয়ে দেখে নিক, বুথ এজেন্ডা যেন বুথের মধ্যে না থাকে, বাইরে থাক, তারা ভোটার আইডেন্টিফাই করে ভেতরে ঢোকাক। ভোট দিক তো নিরপেক্ষভাবে, একটা কিছু পরিবর্তন, নতুন কিছু ভাবে মানুষের ভোটটা যেন সচেতনভাবে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, তাহলে এই সরকার আবার টিকে থাকতে পারে। দেখুন না, চোরেদের সরকার, মানুষ ভাবছে চোরেদের সরকার আর নেই দরকার, সুতরাং মানুষের মনে যেটা আছে সেটা বুথে গিয়ে প্রকাশ করতে পারছে না। এদের প্রচুর টাকা আছে, প্রচুর প্রশাসনিক ক্ষমতা আছে, তার বলে মানুষের পিছনে চাবুক মারছে, আর ওই সস্তার রাজনীতি কিছু ভাতা দিচ্ছে, মনে করছে কেনা গোলাম হয়ে গেছে মানুষ। না, মানুষ বুঝতে শিখেছে ভাতাটাই সর্বস্ব নয়, সুতরাং এবার উপযুক্ত শিক্ষা পাবে। শাসক দলের 70-এর অধিক পুরনো এমএলএদেরকে বাদ দিয়ে নতুনদেরকে টিকিট দেওয়া হয়েছে। যারা বাদ চলে গেছে তাদের মধ্যে অধিকাংশই বলছেন যে আমরা টাকা দিতে পারিনি বলে আমরা টিকিট পাইনি। তারা কি মিথ্যা কথা বলছে নাকি? তারা তো মিথ্যা কথা বলছে না। ওই যে মঞ্জু বসু না কি যেন নাম, ভদ্রমহিলাকে আমি দেখেছিলাম বিধানসভায়। আমি তো এই সরকারের সময় একবার বিধানসভার সদস্য ছিলাম, 2011-তে আমি সদস্য ছিলাম 16 পর্যন্ত। এরা কিছু লোক তো, সব লোক তো আর পচা না, লোক তো পচে দলে ঢোকেনি, দলে গিয়ে পচেছে। তা যারা পচেনি এরা তাদের ফেলে দিল যে ওরা টাকা দিতে পারবে না, পার্টিকে সংগ্রহ করতে পারবে না, পার্টির ডিম পাড়া হাঁস নয়, সেই জন্যে ওদের ফেলে দিয়ে যারা কালেকশন করে আনতে পারবে, কাটমানি দিতে পারবে, কোটি কোটি টাকা না দিলে তো এদের এমএলএর পায় না। বাজারে তো শুনি, খবরে তো দেখি। তো সেই কারণে যারা যাচ্ছেন তারা সঠিক কথা বলছেন, তারা বসে যাচ্ছেন, কেউ রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন, এই তো সঠিক কথা। মমতা ব্যানার্জি পরিচিত তিনি সংখ্যালঘু দরদি, কিন্তু রাজ্যসভার 4 জন সদস্য নির্বাচিত হয়েছেন, তার মধ্যে একজন কুমার স্বামীজি, তিনি আরএসএস এর সদস্য, বাবুল সুপ্রিয় তিনি আসানসোলের ডাঙ্গাবাজ, অভিনেত্রী কোয়েল মল্লিক। আর আপনারা বারবার বলে এসছেন যে পুলিশ আর প্রশাসন মিলেমিশে একাকার, প্রশাসন আর সরকার মিলেমিশে একাকার। সেটাকে শিলমোড় দিয়ে মমতা ব্যানার্জি পুলিশ কমিশনার রাজীব কুমার সদ্য তিনি অবসরপ্রাপ্ত, তাকে রাজ্যসভায় পাঠানো। কি বলবেন? অন্যায় কিছু করেননি মমতা ব্যানার্জি, কারণ এটাই তার নীতি, এটাই তার পলিসি। সংখ্যালঘুদের কথা বললে তো ওই গতকাল দেখেছো তো, মাথায় হিজাব পরে আবার তিনি নামাজ পড়েছেন, ওই একটা দিনই তাদের করেন। তারও কারণ আছে, ভোটের অঙ্কটা উনি হিসেব ভালো জানেন, আর এইগুলো করার জন্য তো টাকা দিয়ে ওদের লোক রাখতে হয়েছে, তারাই ঠিক করে দেন। এই রাজ্যে সংখ্যালঘু ভোট রাজনৈতিক দলগুলো জেতার একটা বড় কারিগর, এই জন্য তিনি সেটাই বুঝেছেন। সেই কারণে যত বেশি উনি মনে মনে ব্রাহ্মণ সন্তান, ভেতরে ভেতরে ব্রাহ্মণ সন্তান, বাইরে বাইরে তিনি দেখিয়েছেন আমি তোমাদের এই একজন, আমি তোমাদের নামাজ পড়ি। ওই সেই কারণে ওরা নামাজ পড়ে ওই ভনিতা করে এই ভোটগুলো নেওয়ার চেষ্টা করেছে। আদৌ তিনি সংখ্যালঘু বিরোধী, বরং তার উল্টো। তাই যদি না হতো তাহলে সরকারি তহবিলের কোটি কোটি টাকা খরচ করে দীঘায় ওই জগন্নাথ মন্দির করতেন না, আর এদিকে আরো দুটো রাজারহাটে বলুন আর উত্তরবঙ্গে বলুন, এই কোটি কোটি টাকা খরচ করে এই কাজটা করতেন না। তার ভেতরে রূপটা ধরা পড়ছে, তিনি যত না সংখ্যালঘু সমর্থক, তার চেয়ে সংখ্যালঘু দরদি, তার চেয়ে বেশি তিনি সনাতনী দরদি।